প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা যাবার আগে আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলি একটু দেখে নিতে চাই। আজকে সবগুলো পত্রিকাই তাদের প্রধান শিরোনাম করেছে বিশ্বকাপের সংবাদ দিয়ে। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, 16 বছর পর আবার স্পেনের বিজয়, সেবার ইনিয়েস্তা, এবার তোরেস। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন 1, আর্জেন্টিনা 0। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, স্পেনের লাল ঝড়, সোনালী বিজয়। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ইউরোপ রাজা, স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, গৌরবে সৌরভে সুরভিত স্পেন, মেসিদের কাঁদিয়ে ইয়ামালরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বিশ্বজুড়ে ফাইনালের উত্তাপ, 10 গোলের ক্লাসিক ম্যাচ, একদিন টানা 2 হারের পর বললেন বিদায় ফ্রান্সের কোচ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, মেসিদের স্বপ্নভঙ্গ, স্পেন চ্যাম্পিয়ন। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, মায়াবী ছন্দে স্পেনের বিশ্বজয়, বের হতে পারে জিয়া হত্যার ভূরাজনীতির নেপথ্য সূত্র, মুজাফফরের জিজ্ঞাসাবাদে উন্মুক্ত হবে দীর্ঘদিনের অমীমাংসিত অধ্যায়। দৈনিক দেশবন্তরের প্রধান শিরোনাম, গণ অভ্যুত্থানের পর বিএনপির আয় বেড়েছে, জমছে উদ্বৃত্ত। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, দর কষাকষির দুর্বলতায় ঠকছে বাংলাদেশ, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নিয়ে তারা এই শিরোনামটি করেছে। আইসিটিতে চার্জশিটভুক্তরা স্থানীয় নির্বাচনে অযোগ্য, আইন সংশোধনের উদ্যোগ। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, শেষ হলো গ্রেটেস্ট শো অন আর্থ, বিশ্বকাপ ফাইনালের যত আয়োজন, জোট শরিকদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী, আলোচনায় নানা ইস্যু। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম, আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ডেইলি স্টারের প্রধান শিরোনাম, স্পেন রেইন সুপ্রিম। দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, স্পেন স্ন্যাচেস ক্রাউন। নিউজের প্রধান শিরোনাম, স্পেন ডাউন, আর্জেন্টিনার টু উইন ওয়ার্ল্ড কাপ। তো শরীফ ভাই, আজকে সবগুলো দৈনিকের প্রধান শিরোনাম বিশ্বকাপের সংবাদ। আমরা আলোচনাটা শুরু করতে চাই স্পেনকে অভিনন্দন জানিয়ে, তারা বিশ্বকাপ জয়ী হয়েছে 16 বছর পর। তো আপনি তো গতকালকে খেলা দেখেছেন নিশ্চয়ই, তো জয় পরাজয় নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা, শুভ সকাল। আমাদের দীর্ঘ প্রায় 40 দিনের যে একটা উন্মাদনার মধ্যে ছিল সারা পৃথিবী, গতকালকে তার পর্দা নেমেছে। যে দুটো দল ফাইনালে অংশগ্রহণ করেছে, নিঃসন্দেহে ওই যোগ্যতা, ওই দক্ষতা এবং ওই ঐতিহ্য তাদের রয়েছে। এবং গতকালকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন যেমনি জানাই, এবং তারা তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে বিজয়ী হয়েছেন। এবারের যে বিশ্বকাপটা, এটা একেবারে প্রথম থেকে নানাভাবে কতগুলো আলোচনার জন্ম দিয়েছে, এবং দিন যতই গেছে আলোচনাটা তত বিস্তৃত হয়েছে। শেষ পর্যন্ত খেলাটা মানুষকে তৃপ্তি দিয়েছে। তবে স্বীকার করি বা না করি, আমাদের দেশের ফুটবল খেলা মানেই হলো সেখানে আর্জেন্টিনাকে থাকতে হবে, সেখানে ব্রাজিলকে থাকতে হবে। আপনি কোন দলের সাপোর্টার ছিলেন? আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সমর্থক ছিলাম, এবং এটি আমি অনেক বছর ধরে 86-এর বিশ্বকাপ থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি এবং সমর্থন করবো আর কি। তো আমাদের এখানে দর্শকদের প্রধানতম দৃশ্যমান দুটো বিভক্তি। তবে ব্রাজিলের বিদায়ের পর খেলাটা কিছুটা ম্রিয়মাণ হয়ে গিয়েছিল, যদিও ব্রাজিলের সমর্থকরা প্রায় প্রতিদিন বিভিন্ন টিমকে সমর্থন করেছে, দেখা গেছে তারা পরাজিত হয়েছে, আবার এটা নিয়েও আমরা নানা রকমের ঠাট্টা মশকরাও হয়েছে, এবং নতুন নতুন জার্সি কিনেছে। তো আমাদের এখানে এই যে আনন্দগুলো, এই আনন্দগুলোর ভেতর থেকে শেখার কিছু আছে। খেলার ক্ষেত্রে যেটা বলি, আপনি যদি জিজ্ঞেস করেন, এবারের খেলাটা স্বাভাবিকভাবে তার বিস্তৃতি বেড়েছে, 32-এর জায়গায় 48টা টিম, দর্শকের সংখ্যা বেড়েছে। একই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল, সেটা হলো যে দুটো দল
খেলায় অংশগ্রহণ করছে, আবার মুখোমুখি তারা হয়নি, কিন্তু বাইরে ব্যাটেল ফিল্ডে তারা যুদ্ধ করছে, আমেরিকার একটা দল এবং ইরানের ফুটবল দল। কখনো কখনো এই ধরনের ঘটনার পর খেলার মাঠে তার একটা ছাপ, রাজনীতির ছাপ পড়ে, কিন্তু এবার খুব টেকনিক্যালি সেটাকে অ্যাভয়েড করেছে ফিফা। দ্বিতীয় জায়গাটা হলো যে কতগুলো রাজনীতির প্রভাব আবার ছিল, যেমন ইরানকে যে একবারে একটা বড় অংশকে আমেরিকার ভিসা না দেওয়া, তাদেরকে অনুশীলনের জন্য সুযোগ না দেওয়া, এই ধরনের কতগুলো রাজনীতির মারপ্যাচ এখানে ছিল। আবার আমেরিকার একজন খেলোয়াড়কে অনেকটা জোর করে ফিফাকে ফোন করে তাকে সুযোগ দেওয়া, এটা একটা খারাপ দিক। ফিফা যে ধরনের সার্বজনীনতা থাকা দরকার এবারের খেলায় কোনো কোনো জায়গায় সেটি ধরে রাখতে পারেনি। আমরা আসবো এর বাইরের যে এবার একটা জায়গায় নিশ্চয়ই অনেকেই একমত হবে যে এমন কতগুলো দল ক্যাপে ভার্দে তারা যে উন্মাদনা সৃষ্টি করে গেল, এবং আজ থেকে ৩-৪ বছর আগে মানুষের ওইভাবে দৃষ্টিটা আসেনি, এবং এবারের তাদের খেলা দেখার পরে যেমনি তাদের সমর্থক বেড়েছে, তাদের প্রতি মানুষের সহানুভূতি বেড়েছে এবং তাদের কাছে প্রত্যাশাও বেড়েছে। এবং আমার ধারণা যে একসময় এই দলটি আমাদের সারা পৃথিবীকে আরও এক ধরনের উন্মাদনার মধ্যে নিয়ে যাবে। আমরা চাইব যে ওই যে ফর্মটা রয়েছে, অল্প কয়েকটা দল তারাই ঘুরে ফিরে বারবার বিজয়ী হবে, সেখান থেকে ফুটবলটা বেরিয়ে আসুক। আমাদের এখানে কতগুলো শেখারও ব্যাপার আছে, যে আমরা কি কেবল বাইরের যে খেলাগুলো দেখি আমরা তাদের জন্য উল্লাস করব। আমাদের এখানে খেলা ধরে প্রায় 14-15টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কেউ আত্মহত্যা করেছে, কেউ খেলার শোক সইতে না পেরে তাদের হার্ট অ্যাটাকের কয়েকটা ঘটনা, সর্বশেষ গতকালকে পর্যন্ত দেখলাম একটা হত্যাকাণ্ড হয়েছে। তো এগুলো আমাদের আসলে অস্বাভাবিক এবং অতিরিক্ত, মাত্রাতিরিক্ত। আমরা মনে করি যে আমাদের উচিত যেটা, যে ওই ঘটনাগুলোর জায়গা থেকে এটাকে বিনোদনের একটা জায়গায় রাখা। এর সাথে রাজনীতির একটা সম্পর্ক আছে, ইকোনমির সম্পর্ক আছে। সবথেকে বড় সম্পর্কটা হচ্ছে ইকোনমির। এর ভেতর থেকে ফিফা অথবা এই যে দেশগুলো আছে তাদের একটা বিরাট আয়ের জায়গা। কিন্তু আমাদের মতন দেশ, আমরা খেলাটার ভিতর থেকে আমরা যদি কিছু শিখতে পারি, আমাদের অবস্থাটা তো খুব একটা ভালো না, খুবই খারাপ জায়গায়। মানে এটি আমাদের মর্যাদার সঙ্গে, খেলার প্রতি, ফুটবলের প্রতি আমাদের যে উচ্ছ্বাস, আমাদের যে আনন্দ, তার সঙ্গে যায় না আমাদের যে পজিশনটা আছে। এখান থেকে আমরা যদি কতগুলো শিক্ষা নিতে পারি, আমাদের যদি অনুপ্রাণিত হই, মনে করি যে বাংলাদেশের ফুটবলটা এখান থেকে একটু টেনে তোলার জন্য আমাদের কতগুলো রাষ্ট্রীয় উদ্যোগ এবং প্রণোদনা দরকার। জি, একটু আর্জেন্টিনা নিয়ে আলোচনা করি। আর্জেন্টিনার হারের কী কারণ থাকতে পারে? মেসি নির্ভরতা, তারপর হচ্ছে লাল কার্ড, ফার্নান্দেজের, এইসব বিষয়গুলি। এবার প্রথম থেকেই রেফারিংয়ের ব্যাপারগুলোতে এক ধরনের কিন্তু সমালোচনা আছে, এবং গতকালকেও সমালোচিত হয়েছে। বড় যে দলগুলো যাদেরকে আমরা দেখি, এরা আসলে ওই কোনো ধরনের প্রণোদনা এই পর্যন্ত আসে এমনটা না, তারা তাদের দক্ষতা দিয়ে এই পর্যন্ত আসে। এবং তারাও কিন্তু ঠিক করে দেন না যে সে কোন টিমের সঙ্গে কোন গ্রুপে সে খেলবে। আমরা কখনো কখনো দূর থেকে কতগুলো মন্তব্য করি হয়তো নিজের মনকে প্রবোধ দেওয়ার জন্য। আর্জেন্টিনার টিম খারাপ টিম না, তবে আপনি যেটা বললেন যে 1 জন 2 জন 3 জন নির্ভরতা, এটা প্রায় সব দলেই আছে। আমরা একটা টিমের 10 জনের নাম বলতে পারবো না, 2 জন 3 জনের কথা বলতে পারবো। এই যে কালকে স্পেন জিতেছে, কয়জনের নাম আমরা জানি আর কি। তবে কালকে অন্যান্য সময়ের তুলনায় কালকে সম্ভবত আমি যতটুকু দেখেছি বা বুঝেছি, তাতে আর্জেন্টিনার কাছে যে ধরনের প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটা তারা পূরণ করতে পারেনি। প্রথমার্ধে তারা ছোটাছুটি করেছে, খেলেছে, কিন্তু মনে হয়েছে যে গোলপোস্টটা তারা হয়তো খুঁজে পাচ্ছে না। এবং মেসিকে কেন্দ্র করে যে ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল সেই জায়গাটায় এটি তার নানা কারণ থাকতে পারে, মনস্তাত্ত্বিক চাপ থাকতে পারে, এত প্রত্যাশা তাকে ঘিরে। এটি আমার অবজারভেশন হচ্ছে তিনি সেই প্রত্যাশাটা পূরণ করার ক্ষেত্রে এক ধরনের দেখা গেছে।
আবার তৃতীয় স্থান নির্ধারণী যে ম্যাচটা হয়েছে, এই ম্যাচে যে গোলের যে ছড়াছড়ি, তার একটা প্রভাব আমার ধারণা এই খেলোয়াড়দের উপরে ছিল। এবং কালকে স্পেনের যে বিজয়, এটা লড়াই করে তারা বিজয়ী হয়েছে। তবে আর্জেন্টিনার খেলাটা আরও নান্দনিক হওয়া উচিত ছিল, আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়া উচিত ছিল এবং আরও সমন্বিত হওয়া উচিত ছিল। একাধিক খেলোয়াড়কে দেখা গেছে যে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে তারা বল মিস করছেন, সামনে থেকে বল চলে যাচ্ছে, ধরতে পারছেন না। তো আমরা নিশ্চয়ই এই টিমগুলো তাদের এই দুর্বলতা থেকে শিক্ষা গ্রহণ করবে। আর আমাদের শিক্ষার জায়গাটা হচ্ছে ওইটা, যে ফুটবলটা সারা পৃথিবীকে একত্রিত করে, মানুষের সাথে মানুষের বন্ধন তৈরি করে। আমাদের এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বাইরে ঘরে, আমরা যেভাবে খেলা দেখছি, যে আর্জেন্টিনার রাষ্ট্রদূত তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গতকালকেও কোথাও যেন দেখলাম সেখানে খেলা দেখতে এসেছেন। এই যে সংযোগগুলো তৈরি হচ্ছে ব্রাজিল টিমের সঙ্গে, তাদের সাথে যে সংযোগগুলো তৈরি হচ্ছে, আমরা যদি আমাদের ফুটবলের উন্নয়নে তাদের কোনো অভিজ্ঞতাকে বা সহায়তাকে আমরা কাজে লাগাতে পারি, এবং আমার ধারণা তাদেরকে যদি প্রপারলি অ্যাপ্রোচ করা হয়, তাদের সহযোগিতা চাওয়া হয় আমাদের একাডেমিক যে ডেভেলপমেন্টের জন্য আমাদের খেলোয়াড়দের, আমার ধারণা যে সেই সহযোগিতাটা আমরা তাদের কাছ থেকে পেতে পারি। আমি এই খেলার থেকে যে জায়গাটাকে গুরুত্বপূর্ণ মনে করি, যে একদিকে যেমনিভাবে আমাদের একটা দীর্ঘ সময় ধরে আমরা এটি নিয়ে একটা ভালো সময় আমাদের কেটেছে, অনেক রকমের দুশ্চিন্তা, এই জায়গাগুলোর ভেতর থেকে আমরা একটা রিল্যাক্স পেয়েছি। একই সাথে যে খেলার প্রতি মানুষের যে আগ্রহটা, এটা আবার পুনর্বার দেখা গেছে। এটাকে আমরা যেন আমাদের দেশের ফুটবলের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাতে পারি। জি, এটা মেসির শেষ বিশ্বকাপ এবং তিনি এই বিশ্বকাপের পরেই বিদায় নিচ্ছেন। তো এখানে দেখা যাচ্ছে যে গোল্ডেন বল, তারপরে যে গোল্ডেন বুট, কোনো কিছুই তার তার কপালে জোটেনি। তো তাকে এক ধরনের খালি হাতেই এই বিশ্বকাপ থেকে ফিরতে হচ্ছে। এই বিষয়টি এই জায়গাটায় মেসি বা নেইমার, রোনালদো, এই যে খেলোয়াড়গুলো, তারা এই ধরনের স্পেশাল কোনো পুরস্কার পান বা না পান, এটা তো অস্বীকার করা যাবে না যে তারা কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন, কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন। এটি একটা ফর্মাল হলে ভালো হতো। আমার কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে আমি ওই যেটি আপনাকে বললাম, যে আগের দিনের যে খেলাটা তৃতীয় স্থান নির্ধারণী, এই খেলাটার যেভাবে গোলের ছড়াছড়ি, এই ঘটনাগুলো কারো কারো কাছে আর্টিফিশিয়াল বা সাজানো মনে হয়েছে। মেসির আমাদের সবারই প্রত্যাশা ছিল যে তিনি গোল্ডেন বুট পাবেন, কিন্তু সেটি পাননি। কিন্তু তার মানে এই না যে মেসি যে পজিশনে গেছেন এবং ফুটবল বিশ্বের কাছে এক বিস্ময়কর যুবক বলেন, বিস্ময়কর বালক বলেন, এই জায়গা থেকে তিনি কখনোই দূরে সরে যাবেন না, এই জায়গা থেকে তিনি কখনো ম্লান হবেন না। আমরা চাইব পৃথিবীতে বিভিন্ন জায়গায় আরও নেইমার জন্মগ্রহণ করবে, আরও মেসি জন্মগ্রহণ করবে, আরও রোনালদো জন্মগ্রহণ করবে, এবং এবারের এই খেলার ভেতর থেকে আমরা এই ধরনের বেশ কয়েকজন স্টারকে, একেবারে দীর্ঘদিন ধরে যাদেরকে আমরা চিনতাম, সম্ভবত এবারের খেলাটাই তাদের জীবনের শেষ খেলা, কিন্তু তারা যা শিখেছেন, যা দিয়ে গেছেন ফুটবল বিশ্বে, এটি আমরা মনে রাখব, এবং তারাও যেখানে থাকেন তাদের মতন করে আরও নতুন প্রজন্ম তারা গড়ে তুলবেন। জি, এবার আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি। সেটা হচ্ছে যে শাপলা গণহত্যায় আসামি হচ্ছেন শেখ হাসিনা সহ 41 জন, এবং 58 জন শহীদের পরিচয় শনাক্ত হয়েছে, চিফ প্রসিকিউটর গতকালকে জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। প্রথমত, যে কোনো হত্যাকাণ্ড, এটি কোনো ব্যক্তি যদি হত্যাকাণ্ড ঘটায়, রাষ্ট্র যদি ঘটায়, তার জবাবদিহিতা থাকা উচিত। একই সাথে তাকে অপরাধের জন্য আপনি আইনের মুখোমুখি করা উচিত, এবং সেটা হওয়া উচিত স্বচ্ছতার সাথে। আমাদের অনেক সময় রাজনৈতিক রং লাগানোর কারণে অনেক ভিকটিম পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। তবে এর ভেতর থেকে একটা সংখ্যা আমরা জানতে পারলাম, যে সংখ্যাটা ইতোমধ্যেই বিচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চাইব এর পেছনেও যদি কেউ থাকে সেটিও যেমনিভাবে অনুসন্ধান করা হবে,
আবার ওই দিন বা তার আশপাশে এই ঘটনাকে উপলক্ষ করে ঢাকা শহরে যে তাণ্ডবগুলো হয়েছিল সেগুলোকে ইগনোর করা যাবে না। শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যারা অভিযুক্ত অবশ্যই তাদের বিচার করতে হবে, তাদের আইনের মুখোমুখি করতে হবে, বিচারটা হতে হবে নিরপেক্ষ, স্বচ্ছ। একই সঙ্গে ওই দিন আমার নিজের যে অভিজ্ঞতা, ওই ঘটনার দিন আমাদের সিপিবি অফিসে পুরো ভবনটা পুড়িয়ে ছাই করে ফেলা হয়েছিল। আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ে 16টা গাড়ি ছিল। আশপাশের ভবনে যারা কাজ করেন বা করেন, ওই ভবনে যে অফিসগুলো আছে, কোনো কিছুই রক্ষা করা যায়নি। অথচ এই ঘটনার সঙ্গে সিপিবির কোনো দূরতম সংযোগ ছিল না। এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে সেই ঘটনারও কারা, এটি আমাদের জানা দরকার এবং এটিরও অনুসন্ধান করা দরকার যে দুঃখজনক নিন্দনীয় ঘটনাকে উপলক্ষ করে তৃতীয় কোনো পক্ষ এই খেলায় মেতেছিল কিনা। জি, শেখ হাসিনার কথা যেহেতু আসছে, তো একটি বিষয় নিয়ে আলোচনা করি যে ঈদের মানে বেশ দু একদিন ধরে বিভিন্ন আপনার সামাজিক মাধ্যমে যেটা দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের একটি বক্তব্য যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছিল যে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতে। আর জয়শঙ্কর তার লোকসভায় জানাচ্ছেন যে মানে শেখ হাসিনা সেখানে আশ্রয় নেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়েছিলেন ভারতের। তো এই যে বিষয়টা নিয়ে যে ধোঁয়াশা ছিল, এখন জয়শঙ্করের বক্তব্য সেটা কি স্পষ্ট হয়েছে কিনা যে উনি পালিয়ে গেছেন? রাইট। একটা সময় গিয়ে প্রথম দিকে শেখ হাসিনা যেভাবে অনড় অবস্থায় ছিলেন এবং তিনি ভেবেছিলেন যে তার ক্ষমতা এটা কখনোই শেষ হবে না, এই ধারণা তাকে এক ধরনের দানবীয় শক্তি তার মধ্যে জন্ম দিয়েছিল এবং রাষ্ট্র সমস্ত ভিন্ন মতকে বন্দুক দিয়ে এবং গায়ের জোরে এটিকে দমন করার চেষ্টা করেছে। কিন্তু আগস্টের শুরুতেই তিনি বুঝতে পেরেছিলেন যে তার ক্ষমতার দিন ফুরিয়ে আসছে এবং তার যে স্বজন যারা, তার পরিবারের সদস্য এবং স্বজনদের নিরাপদে দেশ ত্যাগ করার ভেতর থেকে পরিষ্কার বোঝা যায় যে তিনি আগের থেকে অনুধাবন করেছিলেন তার ক্ষমতা শেষ হয়ে যাবে, কিন্তু তিনি যদি সবার আগে চলে যান তাহলে এর ভেতর থেকে হয়তো পরিস্থিতি অন্যদিকে ডাইভার্ট করবে। সেই কারণে তিনি তার স্বজনদেরকে পাঠিয়েছেন, দলের কিন্তু নেতাদের না, স্বজনদেরকে আগে পাঠিয়েছেন এবং সবশেষ তিনি তার বোনকে নিয়ে গেছেন। এবং এখন যে তথ্যগুলো আসছে, সময় যত যাবে তথ্যর বিস্তৃতি আরও বাড়বে, আবার কখনো কখনো অপতথ্য কুতথ্যও আসবে। তবে জয়শঙ্করের বক্তব্য থেকে পরিষ্কার যে তাকে ভারত একেবারে শেষ দিন পর্যন্ত তার পাশে ছিল, এখন পর্যন্ত ভারত তার পাশে রয়েছে। কিন্তু আমাদের এখানকার মানুষের যে সেন্টিমেন্ট এখন পর্যন্ত সম্ভবত ভারত বুঝতে পারেনি। বিভিন্ন সময় রাষ্ট্র টু রাষ্ট্র, জনগণ টু জনগণের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠা, সেটি না উঠে যখন স্পেসিফিক কোনো একটা দল বা গোষ্ঠীর সাথে সম্পর্কটা গড়ে ওঠে, সেটি যেমনিভাবে উভয় পক্ষের জন্য কখনো কখনো অস্বস্তিকর হয়, আবার কখনো কখনো সেটি মানে বিশেষ একটা সময় গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আমরা প্রতিবেশী দেশ হিসাবে তাদের কাছে অনুরোধ করব তাদের এই সংযোগটা যেন পাবলিক টু পাবলিক হয়, জনগণ টু জনগণ হয়, বাংলাদেশের স্বার্থ টু ভারতের স্বার্থ। তারা বিশেষ একটা দল, বিশেষ একটা গোষ্ঠীর সাথে সংযোগের এই যে ধারাটা, সেখান থেকে যেন তারা বেরিয়ে আসে। জি, আমার দেশের একটি শিরোনাম দেখতে পাচ্ছি যে ভিসা চালু হলেও ভারতে যাচ্ছেন না বাংলাদেশিরা, খাকা করছে কলকাতার নিউ মার্কেট ও মার্কুরি স্ট্রিট। তো এটা আসলে কেন হচ্ছে? যে একসময় তো মানে প্রচুর বাংলাদেশিরা যেতেন, এখন ভিসা চালু হয়েছে আপনার প্রায় এক মাসের মতো হয়ে গেল। আমার কাছে নিউজটা মনে হয় যে একটু ইন্টেনশনালি নিউজ, কারণ আপনি অন্যান্য যে মিডিয়াগুলোতে দেখবেন যে পরিমাণ সংখ্যক মানুষ ভিসার জন্য লাইনে দাঁড়িয়েছে, সম্ভবত এর ভিতরে তার একটা মানে সূক্ষ্ম একটা পলিটিক্যাল মেসেজ দিতে চায়। ভারত নির্ভরতা যদি কমানো যায় এটি ভালো, কিন্তু আপনাকে যে সমস্ত কারণে মানুষ আসলে যায় না, যেতে বাধ্য হয়, কেন যেতে বাধ্য হয়, সেই অ্যারেঞ্জমেন্টটা যদি আপনি এখানে করতে পারেন, যে সমস্ত কারণে মানুষ সেখানে যায়, একটা বড় অংশ যায় হলো চিকিৎসার জন্য। এই কারণে যে তুলনামূলকভাবে এটা তো আগেই চালু ছিল চিকিৎসা ভিসাটা, আমাদের সেখানে যাওয়ার ক্ষেত্রে আমি যেটা বলছি,
কেন ভারতের ভিসা চায় এত সংখ্যক মানুষ? একটা বড় সংখ্যক মানুষ হচ্ছে চিকিৎসার জন্য। আমাদের আশপাশের যে দেশগুলোতে তার তুলনায় ভারতের চিকিৎসার ব্যয়টা কোথাও কোথাও শুনি যে তুলনামূলকভাবে কম, এটি একটি কারণ। কাছাকাছি কিন্তু আপনি যদি আপনার নিজের দেশের মধ্যেই অ্যারেঞ্জমেন্টটা করতে পারেন, এই দক্ষতা আমাদের ডক্টরদের আছে, আমাদের চিকিৎসকরা বাইরে সার্ভিস দিচ্ছে না, কাজ করছেন না, তো এখানে আমরা কেন পারি না? এখানকার যে অ্যারেঞ্জমেন্টটা, আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে ম্যানেজমেন্টের সমস্যা। আমাদের দক্ষ নার্স আছে, আমাদের এখানে দক্ষ চিকিৎসক আছে, সব কিছুই আছে, ভালো হাসপাতাল আছে, কিন্তু আমাদের ম্যানেজমেন্টটা প্রপারলি হয় না। প্রাইভেট হাসপাতালগুলো তাদের অনেক কিছু না থাকার পরেও তারা যে সার্ভিসটা দেয় একজন রোগীকে, এটির খরচটা অনেক বেশি, কিন্তু একটা সার্ভিস তো আমি পাচ্ছি। যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পক্ষ থেকে আসছে একজন রোগীকে ভর্তি করার থেকে শুরু করে যে সার্ভিসটা দেয়, সরকারি হাসপাতালে সেটা পাই না কেন? প্রয়োজন আপনি লোকবল বাড়ান, আপনার দক্ষতা বাড়ান, কিন্তু সেটি তো হচ্ছে না। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা কোনো দেশের প্রতি নির্ভরশীলতা অতিরিক্ত ঠিক না, আমাদের এটিকে কমিয়ে আনতে হবে। জি, আমরা শেষের দিকে আমরা শেষ করব যে গতকালকে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত। এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই, 1 মিনিটে শেষ করব। অবশ্যই এটি নিয়ে যেভাবে কাদা ছোড়াছড়ি, এটা নিয়ে যেভাবে শক্তি প্রদর্শনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এটা কোনোভাবে কাঙ্ক্ষিত না। জুলাই একটা পরিবর্তনের বার্তা নিয়ে এসেছিল, এটা সরকারি দলকেও যেমনি বুঝতে হবে, প্রধান বিরোধী দলকেও বুঝতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখানে সরকারি দল কতগুলো উদ্যোগ গ্রহণ করছে না, তা দৃশ্যমান কতগুলো উদ্যোগ নিচ্ছে, বিরোধী দলেরও কতগুলো কমিটমেন্ট আছে, কিন্তু মাঝখানে রশি টানাটানি করতে গিয়ে এটিকে এক ধরনের তিতায়ে পরিণত হচ্ছে। আমরা কোনোভাবেই চাই না পরিবর্তনের যে সুযোগটা এসেছে সেই সুযোগটা যাতে হাতছাড়া হয়ে যায়, এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি আবার সংঘাতপূর্ণ হয়ে ওঠে, এটা আমাদের প্রত্যাশিত না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।